আজকে আমরা পড়ব যে চ্যাপ্টার হচ্ছে আমাদের আজকে আমরা পড়ব কোষ বিভাজন। কোষ বিভাজনের একটি টপিক, সেটা হচ্ছে কোষ চক্র। ওকে, কোষ চক্রটা কি? তাহলে আমরা আজকে পড়ব কোষ চক্র, বা ইংলিশে সেটা বলা হয় সেল সাইকেল। আচ্ছা, কোষ চক্র বা সেল সাইকেল জিনিসটা কি? একটি কোষ থেকে দুটি কোষ, আবার ওই দুটি কোষ থেকে পুনরায় আবার নতুন কোষ উৎপত্তি হবে, আবার ওখান থেকে আবার কোষ উৎপন্ন হবে। এই একটা চক্রাকার আবর্তনটাই হচ্ছে কি একটা কোষ চক্র। এবার কথা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারে কি পড়ছি? আমরা পড়ছি জীবনের প্রবাহমানতা। তো জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে। জীবনের প্রবাহমানতা বলতে কি বোঝায়? প্রথমে জীবনের প্রবাহমানতা বলতে বোঝায় যে জীবন কিভাবে প্রবাহিত হচ্ছে, জীবন কিভাবে পরিবাহিত হচ্ছে। মানে কথা হচ্ছে যে জীবনের প্রবাহমানতা বা জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে গেলে প্রয়োজনীয় জিনিস কি কি? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোষ বিভাজন, তারপরে হচ্ছে জনন। কোষ বিভাজন, তারপরে হচ্ছে জনন। ধরে নাও কোনো এক পূর্ণবয়স্ক পুরুষ এবং মহিলা, আমি একটা প্রাণীর কথা বললাম, এটা তুমি উদ্ভিদ নিয়ে যেতে পারো, একটা পুরুষ উদ্ভিদ, একটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ। ওকে, এবার কথা হচ্ছে যে যখন পূর্ণতা লাভ হয় বয়সের, তখন তাদের শরীরের ভেতরে এক কথায় জনন গ্রন্থিতে গ্যামেট উৎপাদন শুরু হয়। গ্যামেট আবার কি? গ্যামেট পুরুষদের ক্ষেত্রে হয় শুক্রাণু, আর মহিলাদের ক্ষেত্রে হয় ডিম্বাণু। তো এই গ্যামেটগুলো যে তৈরি হয়, এই গ্যামেটগুলো কি প্রসেসের মাধ্যমে তৈরি হয়? এই প্রসেসটাকেই বলা হয় কোষ বিভাজন। মানে গ্যামেট তো আর এমনিতেই তৈরি হবে না, গ্যামেট তৈরি করতে গেলে কোষকে বিভাজন করতে হবে, কোষকে বিভাজন করতে হবে, তাহলে গ্যামেট উৎপন্ন হবে। যেমন আমাদের জনন গ্রন্থিতে, যেমন শুক্রাশয়ে আমাদের জার্ম সেল বিভাজিত হয়ে আমাদের স্পার্ম বা শুক্রাণু উৎপন্ন করবে। তো কোষ বিভাজনের ফলেই গ্যামেট উৎপন্ন হবে। আর যতক্ষণ পর্যন্ত গ্যামেট উৎপন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জনন সম্পূর্ণ হবে না। আর যতক্ষণ পর্যন্ত জনন সম্পন্ন না হবে, বুঝতে পারলাম না, মানে হচ্ছে গ্যামেট উৎপন্ন হবে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পরেই জাইগোট হবে। আফটার এটাকেই বলা হয় রিপ্রোডাকশান, এই মিলনটাকেই বলা হয় রিপ্রোডাকশান। তো এই রিপ্রোডাকশান বা জননের আগে কোষের বিভাজন দরকার। তো কোষ বিভাজনও দরকার আর জননও দরকার, একটা অপত্য জীবকে উৎপন্ন করার জন্য বা একটা অপত্য জীবকে নিয়ে আসার জন্য। তো জীবনের যে প্রবাহমানতা বা ধারাবাহিকতা বজায় থাকবে, এর দুটি কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে কোষ বিভাজন হতেই হবে, দ্বিতীয়ত হচ্ছে জনন হতেই হবে। যদি জনন না হয়, তাহলে একটা নতুন অপত্য জীব কীভাবে সৃষ্টি হবে? সৃষ্টি হবে না। আর নতুন অপত্য জীব যদি সৃষ্টি না হয়, তাহলে জীবনের প্রবাহমানতা বা জীবন কি করে থাকবে? আমরা এখন সবাই আছি, সবাই জীবিত আছি, একদিন তো আমাদের মরতে হবে। 50 বছর 60 বছর পর আমরা মরে শেষ হয়ে যাব। তাহলে যদি আমাদের ছেলে মেয়ে বা অন্য অপত্য জীব না আসে, আমাদের ছেলে মেয়েকেই আমরা অপত্য জীব বলি, অপত্য জীব মানে আমাদের ছেলে মেয়েকে। তো আমাদের ছেলে মেয়ে যদি না আসে, তাহলে তো পৃথিবী থেকে জীব অবলুপ্ত হয়ে যাবে, আর জীব থাকলোই না। এর মানে আমাদের শরীরের মধ্যে কোষের বিভাজন হতে হবে,
এবং এই কোষের বিভাজন হয়ে যে কোষগুলো উৎপন্ন হবে গ্যামেট, সেগুলোর মিলন ঘটাতে হবে। তার মিলন ঘটানোটাকেই আমরা বলি জনন। আর এই জননের মাধ্যমে অপত্য কোষ সৃষ্টি হবে। অপত্য কোষ বলতে জাইগোট সৃষ্টি হবে, আর সেই জাইগোট থেকে আমাদের নতুন জীবের উৎপত্তি ঘটবে। তো দুটি মেন প্রসেস, একটি হচ্ছে আমাদের কোষের বিভাজন আর একটা হচ্ছে আমাদের জনন। তো আজকে আমরা পড়ব হচ্ছে কোষ চক্র, সেল সাইকেল। তো সেল সাইকেল বা কোষ চক্র দুটি ভাগে ভাগ হয়েছে, দুটি ভাগে ভাগ হয়, মানে দুটি ভাগে সম্পন্ন হয়। একটা হচ্ছে প্রথম যেটা দশা কোষ চক্রের, সেটা হচ্ছে ইন্টারফেজ। হ্যাঁ, ইন্টারফেজ কোষচক্রের প্রথম দশাটা হচ্ছে কি ইন্টারফেজ। আচ্ছা, ইন্টারফেজের আবার কিছু দশা আছে। প্রথম সেটা হচ্ছে ইন্টারফেজ। তো ইন্টারফেজ আর একটা হচ্ছে বিভাজন দশা। তো দুটি দশার মাধ্যমে কমপ্লিট হয়। প্রথম স্টেপ হচ্ছে ইন্টারফেজ হবে, তারপরে কোষের বিভাজন হবে। ইন্টারফেজকে বলা হয় প্রস্তুতি দশা, মানে কোষ এ দশায় যত যাবতীয় জিনিস লাগে, একটা কোষ যখন বিভাজন হবে তো যাবতীয় জিনিস কোষীয়াঙ্গাণু দ্বিগুণিত হবে, সমস্ত যা যা কোষের ভেতরে আছে সব ডবল ডবল হতে হবে, তাহলে তো একটা কোষ থেকে দুটো কোষ হবে। তো এই প্রস্তুতিগুলো আমাদের ইন্টারফেজ দশাই হয়, তাই আমরা ইন্টারফেজ দশাকে প্রস্তুতি দশা বলি। ওকে, তো কোষের যদি আমাদের হিউম্যান সেল, মানুষের কোষ বিভাজন হতে, মানে কোষ চক্র, মানুষের যদি সেল সাইকেল বা কোষ চক্র 24 ঘন্টার হয়, তাহলে তার প্রস্তুতি অর্থাৎ ইন্টারফেজ দশাটা 23 ঘন্টা সময় লাগবে। টোটাল 24 ঘন্টা সময় হচ্ছে কোষচক্রের মানুষের কোষের ক্ষেত্রে, কিন্তু 23 ঘন্টা সময় লাগে প্রস্তুত হতে বা ইন্টারফেজ দশায়, আর 1 ঘন্টা সময় লাগে বিভাজন দশায়। তো ইন্টারফেজ দশা কিভাবে হয় এটা আমরা এখন দেখব। ইন্টারফেজ দশা আবার 3টি উপদশায় বিভক্ত আছে, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, একটা হচ্ছে G2। তো আমাদের ইন্টারফেজ দশার 3টি দশা আবার, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2। এই 3টা দশাকে মিলিয়ে আমরা বলি ইন্টারফেজ দশা। ওকে, এবার এই প্রস্তুতি দশা যেমন হচ্ছে G1, S, G2, তোমাদের পরীক্ষায় সবসময় আসে এই যে এই সিকোয়েন্সটা G1, S, G2, কোনো কোনো সময় G1, G2 দিয়ে S দেয় না, এটা হবে না, এটা হচ্ছে রং। তো G1, S এবং G2। এবার প্রথম ইন্টারফেজের প্রথম দশায় কি হয়, প্রথমে কি হয়, একটা যখন কোষ প্রস্তুতি করতে শুরু করবে, প্রথমে কি প্রস্তুত করে, তো G1 দশায়। এবার আমরা দেখব এখানে, এটা হচ্ছে কি আমাদের G1 দশায় প্রথম বৃদ্ধি দশা। ওকে, প্রথম বৃদ্ধি দশা, এখানে কি হবে, কোষের বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, কোষের বৃদ্ধি ঘটবে। ওকে, তাহলে কোষে যদি বৃদ্ধি ঘটে তাহলে এখানে শক্তির প্রয়োজন হবে, এর মানে এটিপি, অর্থাৎ হচ্ছে নিউক্লিওটাইড, এগুলো উৎপন্ন হবে, অ্যামাইনো অ্যাসিড এগুলো উৎপন্ন হবে, আরএনএ, প্রোটিন সংশ্লেষ। ঠিক আছে, সংশ্লেষ বা সংশ্লেষ হবে। ওকে, নিউক্লিয়াসের বৃদ্ধি হবে, এখানে কি হবে, নিউক্লিয়াসের বৃদ্ধি হবে। ওকে, তারপরে অ্যাস দশা সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা একে বলে থাকে। ডিএনএ দ্বিতীয়করণ, মানে ডিএনএ দ্বিগুণ হবে। ধরে নাও এখানে ডিএনএ যদি 2C থাকে, এখানে যদি 2C থাকে, তাহলে এখানে ডিএনএ হয়ে যাবে 4C। এখানে যদি 2C থাকে মানে G1 দশায় ডিএনএ হচ্ছে 2C, আর S দশা হয়ে যাবে 4C, কারণ এখানে ডিএনএ কি হয়, দ্বিতীয়করণ হয়, ডবল হয়ে যায়। আচ্ছা, হিস্টোন সংশ্লেষ মানে হিস্টোন সিনথেসিস হয়, নিউক্লিয়াসের বৃদ্ধি হয়, ক্রোমোজোমে সেন্ট্রিওলের প্রতিলিপি গঠন হয়। মানে এই দশায় ক্রোমোজোমের যে সেন্ট্রিওল হয়, ক্রোমোজোম ও সেন্ট্রিওলের প্রতিলিপি, মানে কি এর প্রতিলিপি গঠন হয়, রেপ্লিকেশন হয়। ওকে, দ্বিতীয় বৃদ্ধি দশা, যেটাকে আমরা
গ্যাপ 2 দশা বলে থাকি, G2 দশা। এখানে আরএনএ ও প্রোটিন সংশ্লেষ বা সিনথেসিস ঘটে, আরএনএ ও প্রোটিন সিনথেসিস ঘটে। তো আমাদের এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে G1, তারপরে হচ্ছে S, তারপর হচ্ছে G2। কোথায় কী হয় এই কথাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। G1 দশায় কী কী ঘটে, ঠিক আছে? G1 দশায় মোস্টলি কোষের আকার বৃদ্ধি পায় এবং প্রোটিন সংশ্লেষ ঘটে, প্রোটিন সংশ্লেষ ঘটে। এবার হচ্ছে অ্যাস বা সিনথেসিস দশা, অ্যাস ফর সিনথেসিস মানে সংশ্লেষকে ইংলিশে বলা হয় সিনথেসিস। তো সিনথেসিস এটা হচ্ছে ডিএনএ দ্বিতীয়করণ, ডিএনএ ডবল হয়। এটা সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে যে ডিএনএ দ্বিতীয়করণ বা ডিএনএ দ্বিগুণ হয় কোন দশায়। তো সেটা হবে কি অ্যাস দশায় হচ্ছে ডিএনএ দ্বিতীয়করণ ঘটে। এবং সেন্ট্রিওল দ্বিতীয়করণ ঘটে কোন দশায়? প্রতিলিপি মানে হচ্ছে রেপ্লিকেশন, মানে একটা থেকে দুটো হওয়া। ওকে, তার রেপ্লিকেশন হয় কোন দশায়? সেটাও হবে অ্যাস দশায়। আর G2 দশায় এখানে আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। তো এই যে সংশ্লেষ হয়, এখানেও প্রোটিন সংশ্লেষ হয়, এখানে হয়, কিন্তু এখানে বেশি পরিমাণে হয়, এখানে কম পরিমাণে হয়। এগুলো জিনিস মনে রাখতে হবে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হয়। G1-এ কী হয়, এসে কী হয়, G2-তে কী হয়, এই কোশ্চেন, এই যে পয়েন্টগুলো এগুলো কোশ্চেন আকারে দিয়ে দেয় যে আমাদের ইন্টারফেজের দশাগুলি সংক্ষিপ্তভাবে বিবরণ করো বা সংক্ষিপ্ত বিবরণ দাও, এরকম কোনো একটা কোশ্চেন চলে আসে 2-3 মার্কসের। এবার হচ্ছে কি আমাদের এখান থেকে G1 থেকে G2 পর্যন্ত আমাদের হয়ে গেল ইন্টারফেজ দশা। এইবার আসবে হচ্ছে মাইটোটিক ফেজ বা অ্যামফেজও বলা হয় একে। অ্যামফেজে আবার দুটো প্রসেস হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিসের চারটি দশা মানে 4টি স্টেপ হয়। একটা হচ্ছে প্রথম স্টেপকে বলি আমরা প্রোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। আর এটি হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস, মানে নিউক্লিয়াসের বিভাজন হবে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টি ধাপে আমাদের নিউক্লিয়াসের বিভাজন হবে। কার? নিউক্লিয়াসের বিভাজন হবে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টি ধাপে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হবে। কোষের ভেতরে কি থাকে? নিউক্লিয়াস। আর ওই নিউক্লিয়াসের বিভাজন এই 4টি দশায় হবে। আবার বলছি, কোষের ভেতরে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের বিভাজন এই 4টি দশায় হবে। প্রথম দশা হচ্ছে প্রোফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ, তারপরে হচ্ছে টেলোফেজ। যখন নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাবে, এর মানে কি ওই কোষের ভিতরে একটি নিউক্লিয়াস থেকে 2টি নিউক্লিয়াস কয়টি ধাপে হবে? 4টি ধাপ লাগবে। এই 4টি ধাপ বা চারটি স্টেপে একটি নিউক্লিয়াস থেকে ওই কোষের মধ্যে 2টি নিউক্লিয়াস হয়ে গেল। তাহলে একটা কোষের মধ্যে 2টি নিউক্লিয়াস হয়ে গেল। এবার কি করতে হবে? সাইটোপ্লাজমকে মাঝ বরাবর দুভাগে ভাগ করে দেব। তাহলে কি হবে? দুদিকে 2টা নিউক্লিয়াস চলে যাবে এবং 2টা কোষ উৎপন্ন হয়ে যাবে। ওকে, তো এই বলা হয় সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের ভাগ করে দেওয়া। 2টো নিউক্লিয়াস চলে এসছে, এবার মাঝ বরাবর 2টো নিউক্লিয়াসকে 2 সাইডে করে দেবো, মানে ভাগ করে দেবো। সাইটোপ্লাজমকে ভাগ করাকেই আমরা বলি সাইটোকাইনেসিস। মানে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে ভাগ করে দেওয়া। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে 2টো কোষ চলে এসেছে, 1টা 2টো। আচ্ছা, এবার যদি আমাদের জি0 দশা কি? জি0 দশা হচ্ছে যখন কোষ বিভাজন আমাদের স্টপ হয়ে যাবে, থেমে যাবে, তো সেটাকে বলা হয় জি0 দশা। ঠিক আছে, যখন কোষ বিভাজন থেমে থাকবে, এর মানে কি সেটা কোন দশায় আছে? জি0 দশা। ঠিক আছে, আমাদের যেমন একটা সার্টেন বয়স বা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমাদের বৃদ্ধি হয়, ঠিক আছে মানুষের, তারপরে আর মানুষের বৃদ্ধি হয় না। উদ্ভিদের সারা জীবন চলতে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো কোষচক্রের ইন্টারফেজ বা কোষচক্রের বিভিন্ন দশা। এই হচ্ছে আমাদের পুরো কোষচক্রের কি
বিভিন্ন দশা, কোষচক্রের কি বিভিন্ন দশা। ওকে, তো কোষচক্রের বিভিন্ন দশা, কোষচক্রে মেনলি আমাদের দুটি দশা থাকে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ আবার তিনটি দশা নিয়ে গঠিত, একটা হচ্ছে জি1, একটা হচ্ছে এস, একটা হচ্ছে জি2। জি1-এ কী কী হয় সেগুলো আমাদের মুখস্থ করতে হবে, এসে কী কী হয় সেগুলো আমাদের মুখস্থ করতে হবে, আর আমাদের মুখস্থ করতে হবে হচ্ছে জি2-তে কী কী হয় সেগুলো মুখস্থ করতে হবে। এবার তারপরে যখন আমাদের নিউক্লিয়াসের বিভাজন হবে, এর মানে এগুলো কোষের প্রস্তুতি হতে এতক্ষণ সময় লেগে গেল, এবার নিউক্লিয়াসের বিভাজন শুরু হবে। প্রোফেজে কী কী হয়, টেলোফেজে কী কী, মেটাফেজে কী কী হয়, অ্যানাফেজে কী কী হয়, টেলোফেজে কী কী হয়, সাইটোকাইনেসিস কীভাবে ঘটে উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, এগুলো আমাদের দেখতে হবে, বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো আমরা ডিফারেন্ট ভিডিওতে বা আলাদা করে সেগুলো পড়বো, যেমন হচ্ছে প্রোফেজের বৈশিষ্ট্য, মেটাফেজের বৈশিষ্ট্য, অ্যানাফেজের বৈশিষ্ট্য, টেলোফেজের বৈশিষ্ট্য, সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষে কীভাবে হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কীভাবে হয়, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আলাদাভাবে ঘটে, প্রাণী কোষের সাইটোকাইনেসিস আলাদাভাবে ঘটে, এগুলো আমরা ডিফারেন্ট বা আলাদা ভিডিওতে দেখব। আজকের মতো এখান থেকেই শেষ।